স্নিগ্ধ বিষ লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 15। তৌসিরা নিজের বাগানের আড্ডাখানায় বসে আছে। সেখানে সবসময় আড্ডা দেওয়া হয়। সবাই সোফায় বসে আড্ডা মেজেছে। আর তদারকির পাশে একটি গ্লাসের কফিনের ভেতরে একটি ডাক্তার প্রাণ বাঁচাতে চিৎকার করে উঠছেন। ডাক্তারের চিৎকার করার কারণ হচ্ছে তাকে কফিনের ভেতরে ঢুকে কতগুলো বিষাক্ত কালচে বাচ্চা ছেড়ে দেওয়া হয়েছে। তৌসির সাপগুলো আর কানের ভেতর দিয়ে ঢুকে মগজ চলে যাচ্ছে, পায়ের নাভিতে, গলায়, চোখের ভেতর মারাত্মকভাবে দংশন করছে সেই কালচে সাপগুলো। গলায়ও চোখের ভেতর থেকে মারাত্মকভাবে দর্শন করতে থাকছে। এমন সময় দর্শনের আঘাত সহ্য করতে না পেরে ডাক্তারটি মারা যায়। এই ডাক্তার মারার প্রধান কারণ হলো সে গদ্দারি করেছে। কি গদ্দারি? তৌসিরের ওষুধ কোম্পানি আছে। ওর নিজের ব্যবসা বলতে 2টা ওষুধ কোম্পানি আছে, সাথে টাউনে কয়েকটি দোকান। জীবনে যত চাল চতুরি করেছে তার সব কিছুর মূল মিলিত কোম্পানিগুলো দাঁড় করিয়েছে তৌসির। তৌসিরের নিজের বিজনেস এম্পায়ার ধরে রাখতে এক কৌশল নিয়েছে। এই কৌশলটা মেডিকেল এথিক্সকে একেবারে বুড়ো আঙ্গুল দেখায় বলা যায়। কিন্তু মার্কেটে টিকে থাকতে এই অলিখিত রুল। শহরে অনেক নামকরা ক্লিনিকে কিন্তু ডাক্তারের সঙ্গে ওর ডিল হয়। আপনার পেশেন্ট ভালো হোক বা খারাপ হোক, প্রেসক্রিপশনে থাকবে শুধু আমাদের কোম্পানির মেডিসিন। রিটার্নে প্রতিটি প্রেসক্রিপশনের জন্য আমাদের দেওয়া হবে মোটা অঙ্কের কমিশন। ডাক্তারের কাছে থেকে একটি এক্সট্রা ইনকাম, এক ধরনের গ্যারান্টি বোনাস। কিন্তু এর আসল দাম চুকাতে হয় পেশেন্টকে। পেশেন্ট যখন সরল বিশ্বাসে ডাক্তারের চেম্বারে ঢোকে তখন তো সে আর জানে না তার জন্য লেখা ওষুধটি তার হেলথের কন্ডিশন অনুযায়ী নয় কিনা, বরং ডাক্তারের কমিশন টার্গেট অনুযায়ী। ফলাফল সঠিক ডায়াগনস্টিক্স হওয়ার পরেও ভুল বা অপ্রয়োজনীয় মেডিসিন খেয়ে অনেকেই রিকভারি করে হারিয়ে ফেলছে, কেউ আবার আরও খারাপ অবস্থায় চলে যাচ্ছে। তো এই ডাক্তারও তৌসিরের সঙ্গে ওই চুক্তি কাজ করছিল। কিন্তু গতকাল তৌসির জানতে পারে সে শুধু তার কোম্পানির মেডিসিন ওই প্রেসক্রিপশন করে না, বরং একই রোগের জন্য প্রতিদ্বন্দ্বী কোম্পানির প্রোডাক্টও লিখে দিয়েছে। অর্থাৎ সে এক প্রেসক্রিপশনে 2 কোম্পানি থেকে কমিশন নেওয়ার গেম খেলেছে। এক ঢিলে 2 পাখি মারার কৌশল আর কি। তো কিভাবে তৌসির ডাক্তারের শয়তানি ধরতে পারলো? আসলে চুক্তিবদ্ধ ডাক্তাররা আসলে কোম্পানির মেডিসিন প্রেসক্রিপশন করছে কিনা সেটা ট্র্যাক করার জন্য তৌসিরের নিজস্ব একটি মনিটরিং টিম, একদল প্রশাসনিক সেট আপ করে আছে বলা যায়। এই টিমের মেম্বাররা শহরে এসেই চুক্তিবদ্ধ ক্লিনিকের ভেতরে ইনফিল্ট্রেট করে রাখে নিজেদের। কেউ রোগী সেজে যায়, কেউ বা ক্লিনিকের স্টাফ সেজে। তাদের স্কাফ ডাক্তারের চেম্বার থেকে বের হতেই রোগীর প্রেসক্রিপশনটা এক ঝলক দেখে নেওয়া, তা চুপি চুপি একটি ছবিও তুলে নেওয়া, ছবি তুলে কোম্পানির সার্ভেতে আপলোড করা। গতকালও নজরদারি দল তাদের কাজ করছিল। দিনের শেষে যখন প্রেসক্রিপশনগুলো ছবি তুলে তৌসিরের কাছে পৌঁছায় তখন ধরা পড়ে ওই ডাক্তারের দ্বিমুখী শয়তানি। এই জন্য তৌসিররা ডাক্তারকে তুলে এনেছে এমন মৃত্যুর যন্ত্রণা দেওয়ার জন্য। ডাক্তারকে মরে যেতে দেখে রুদ্র আফসোস করে বলল, ইস বেচারা মইরা গেল। রুদ্রের কথায় মিনাজ মামা মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে বললেন, খাঙ্কির টুটটুট পোলারা নিজেদের অভ্যাসটা নিজেদেরই মারে। নাজেম চাচা চুপচাপ সিগারেট টানছিলেন, এতক্ষণ কোনো বক্তব্য রাখেনি। তবে হঠাৎ তৌসিরের দিকে ক্ষীণ চেয়ে বললেন, বাবা তৌসির, তুই এগুলা বাদ দিয়া ভালো হ। তুই বিয়া করছস, সংসার আছে তোর, আর কতদিন এই মন্দ কামে থাকবি? নাজেম চাচার কথায় এখানে বসে থাকা সবাই ভিমরি খেয়ে যায়। আরও খাওয়ারই তো কথা। জিনের মুখে আয়তুল কুরসি শুনে এমনই তো হয় আর কি। পাপেরে বাপ প্রায়শ্চিত্ত করতে জ্ঞান দিচ্ছে, এ কি ভাবা যায়? তৌসির নাজেম চাচার কথার তোয়াক্কা না করে তাচ্ছিল্যের সহিত উচ্চারণ করে, মন্দ আসি, মন্দই থাকি, মন্দই ভালো। ভালো লোকের আবার বদনাম বেশি। রুদ্র তৌসিরের কথায় সায় দেয়, হক কথা ভাই, হক কথা। একেরে হক কথা কইছে 100। নাজেম চাচা রুদ্রের মুখ বাঁকায়, এই মাদা টুট টুট চুদ, তুই আমারে ভেটকি মারস না? রুদ্র নাজেম চাচার রাগ দেখে হাসে, হেসে উদাস হয়ে গিয়ে বলে, ভেটকি মারি, ভেটকি মারি। ছোট চাচা রাগিয়ে ফাগুনে, তো কি? তো
তৌসির ওদের ওসব ফাউল ঝগড়ায় মন না দিয়ে নিজের জীবনের কথা চিন্তা করতে থাকে। মাঝে মধ্যে তৌসিরেরও ভবিষ্যতের চিন্তা হয়, কিন্তু ওই চিন্তা বেশিক্ষণ ক্ষণস্থায়ী হয় না। হাসি আড্ডায় মেতে উঠেছে সকলে। এর মধ্যে তৌসির তিক্ত গলায় বলে ওঠে, জীবনটা শেখা চিনার মতো হইয়া গেছে রে, যেমনেই যাই অমনেই বদনাম আর বিপদ। নুহমান তৌসিরের কথায় উচ্চস্বরে হেসে তাল মিলিয়ে বলে, হাসিনা আপার জীবনটা বর্তমানে মেলা কঠিন। একবার ভাবো তোমরা, এমনিতেই এত বিপদ দূর করতে যে দোয়া পড়বো হেটার নামও ইউনুস। নুহমানের বলা হঠাৎ এমন কথায় অট্টহাসিতে ফেটে পড়বে সবাই। হাসির এই মুহূর্তে রুদ্র ফোন বের করে সবার চোখের সামনে একটি ভিডিও ধরে আর শক্ত সুরে বলে, এই যে এখন দাঁতকালানি বন্ধ করো, গুলজার তো ভাইরাল হয়ে গেছে, এবার মেয়েদের পথ তৌসির ভাইয়ের থাইকা না নেয়। তৌসির রুদ্র একে সিরিয়াস হাতে দেখে ক্ষুণ্ণ চোখে তাকায়, ক্ষীণ চোখে চেয়ে ধারণ করে, কিনিয়া আবার এই সুদানির পোয়া টুট হইল। রুদ্র এক্সপেরিমেন্ট করে। গতকাল একটা ইন্টারভিউ ওর বউ কথা বলছিল, তখন ওই সময় ওর বউয়ের বুকের কিছুটা অংশ দেখা গিয়েছিল মনে হয়। আর কোনো মগা সেই ভিডিও কইরা ভাইরাল করে দিছে। ভাইরাল হওয়ার পর ওর বউ লাইভ আইসা লইয়া আইয়া কান্নাকাটি করে, মানুষের দিকে নিজের পক্ষে লইয়া গেছে। এখন সবাই সমবেদনা দিতেছে। আজকে টপ সার্চ গুলজার আর তার বউ। তৌসির এই কথায় মুচকি এসে স্বচ্ছ সময় চুপ থাকে, অতঃপর বলে ওঠে, ওই টুটটুট আর টুটটুটের জামাই নিজেদের কন্ট্রোভার্সি নিজেরাই করতেছে, তাইলে আমিও এই খেলায় একটু সামিল হই। মিনাজা মামা সন্দেহ নিয়ে জিজ্ঞেস করেন, কেমনে? তৌসির কেরামতকে ইশারা করে আর বলে, কেরামত ভিডিওটা অন কর, খালি আমারে দেখাবি আর সবাই মুখ বন্ধ রাখ। কেরামত কোনো প্রশ্ন না করে ভিডিও অন করে, কারণ সে জানে তৌসির যাই করবে সঠিক করবে। তৌসিরের পদক্ষেপ ভুল কখনো হয়নি আর হবেও না। কেরামত জুম করে ভিডিওটি শুরু করলো। তৌসির রুদ্রের দিকে তাকিয়ে ইশারা করে, রুদ্র না বুঝে মাথা নাড়ায়। তৌসির বলতে শুরু করে, এগুলো আসলে বাজে জিনিস, একজন মহিলাকে এভাবে হেনস্থা করা উচিত হয়নি। আজকালকার মিডিয়াদের অবস্থা কুকুরদের মতো, এমন সিরিয়াস কিছু ইস্যু ক্রিয়েট করতে পারে জানা ছিল না। এইসব মিডিয়া বয়কট করা উচিত। রুদ্র মাথা ঝাঁকিয়ে দুঃখজনক ভঙ্গিতে উত্তর দেয়, হ্যাঁ ভাই ঠিকই বলছেন। কেরামত ভিডিও অফ করে দেয়। নুহমান ভুরু কোচকাতেই জিজ্ঞেস করে, কি করতে চাইতাছস? তৌসির ঠোঁট টেনে তাচ্ছিলের হাসি এনে বলে, কেরামত গুলজারের সেই ম্যানেজার আমাদের হইয়া কাম করে, ওই ভিডিওটা অরে দিয়া কবি ছলে কলে কৌশলে যেন ওই টুটটুটের দেখায়, আর বইলম ওদের নিজস্ব গুপ্তচর আমার লগে আছে। নাজেম চাচা তৌসিরের মতলব ঠিক ধরতে পারে না। উনি খানিকটা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, তোর মতলবটা কি? এই ভিডিও যে অরে যদি দেস, তাহলে ওই সুদানির পোয়া এটারে খারাপভাবে এডিট করে মিডিয়াতে দিব, তখন বুঝবি নে বাস কেমনে আর কত প্রকার হয়। তৌসির নাজেম চাচা নেন চপট রাগ নিয়ে চেয়ে বলে, এই টুটটুটের নাতি, বন্ধ কর তোর বাগান বনার প্যান। আমি যা করতাছি তার ফল বের করব, বুঝবি কি করতাছি? মিজান মামা নাজেম চাচার দিকে তাকিয়ে বলে, আরে তুই এত কথা কইস না, আর ও যা ইচ্ছা করুক, বাস খাইলে আমরা লগেই নাই। তৌসির এ শুনে তিক্ত সুরে বলে, তোমাদের মতো মগা দুনিয়ায় দুইটা নাই, দেখছিস আগামীকাল টপ সার্চে আমি থাকুম। রুদ্র ভুঁড়ি কোচকায়, কেমনে? তৌসির হেসে জবাব দেয়, শুধু দেখ যা, এটা রাজনীতিতে খেলা তো, ব্রেনটা ইন্সপোর্ট আমার। মাগরিবের পর তালুকদার বাড়িতে মাগরিবের পরের সময়টা মনোমুগ্ধকর। প্রতিদিনের মতোই মনের মতো আমেজে জমে উঠেছে বাড়ির পরিবেশ। শতকের কাছাকাছি সদস্য সংখ্যা এই বাড়িতে, যার মধ্যে যুবক আর কৃষক ছেলের সংখ্যা একটু বেশি। মাগরিবের পর বাড়ির চারপাশে উঠানগুলো আলো ঝলমল পরিবেশ, লাইটগুলো জ্বলে উঠতেই চারদিকটা ফকফকে হয়ে গেছে, সাথে বইছে মৃদু বাতাস। বাগানের চারপাশে রয়েছে খোলামেলা রান্নাঘর, চারপাশটা পেয়ালাদের ছাদ দিয়ে দাঁড়িয়ে রয়েছে এইখানে। ওই রান্নার গ্যাসের চুলা, লাকড়ির চুলা, ফ্রিজ, সব কিছুর ব্যবস্থা রয়েছে। যার যা ইচ্ছা সে নিজেই এখানে এসে বানিয়ে নিতে পারে। এত মানুষের জন্য বাড়ির মহিলা সবসময় চা নাস্তা তৈরি করতে পারে না। রান্নাঘর থেকে শুরু করে মাগরিবের পর
একবার আর সকলে একবার সবার জন্য নাস্তার চা তৈরি করাই হয়। এরপর যার যখন চা কফি বা অন্য কিছু খাওয়ার ইচ্ছে করে সে নিজের হাতে বানিয়ে নেয়। তালুকদার বাড়ির উঠান আর বাগানে দুটোই বেশ প্রশস্ত বিস্তর। 5 তলা বাড়িটির প্রতিটি তলায় 30টি করে বেশি কক্ষ রয়েছে বলে মনে হয়, আর হবেই না কেন, এত বড় বংশধর বাড়ির একদিক থেকে অন্যদিকে যেতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। যদিও এই বাড়ি এক যুগ আগে তৈরি, তবে এটি নতুন করে মডার্ন স্টাইলে মেরামত করা হয়েছে। আজ শুক্রবার হওয়ায় বাড়ির সব পুরুষ সদস্যরা বাড়িতেই উপস্থিত। এই সময় কেউ হয়তো নিচের ঘরে বসে আছে, কেউ বাড়ির ভেতরে টেলিভিশন দেখছে, আবার কয়েকজন মিলে দল বেঁধে বাগানে প্রজেক্ট লাগিয়ে সিনেমা দেখছে। কেউ কেউ গেম হলেও কম্পিউটার গেমে খেলায় ব্যস্ত, কেউ কেউ ব্যাডমিন্টন বা ক্রিকেট খেলায় মগ্ন, আবার কেউ কেউ চোখে কাপড় বেঁধে আরেকজনকে নারকেল গাছের পাতা দিয়ে উড়াধুরা মার খেলা খেলছে। আনন্দ মেতে উঠেছে সবাই, আনন্দ কোলাহল মুখরিত তালুকদার বাড়ি। তবে এইসবের মধ্যে আলাদা এক সুন্দর তৈরি হয়েছে, আর তা বাগানের ডান দিকটায় অপর্থিপ সমাবেশ। চারদিকে শিশুদের কোলাহল, পাখির কিচিরমিচির, আর হালকা বাতাসে দুলছে গাছপালা। মাঝামাঝি দড়ি টেনে সাজানো হয়েছে আসন, সেখানে সারিবদ্ধ হয়ে বসে আছে তালুকদার বাড়ির যারা মাদ্রাসায় পড়েন, ছোট্ট বড় সকলেই। তাদের মুখে অগ্রাহ্য আর চোখে প্রত্যাশা। সামনে বসে আছে তাদের মোল্লা চাচু। কুইজ প্রতিযোগিতা হচ্ছে এখানে, আর আজকে প্রতিযোগিতার পরিচালক উনি। পরনে সাদা পাঞ্জাবি আর কালো লুঙ্গি, মুখে শান্ত হাসি নিয়ে প্রশ্ন করছেন। চলুন কিছু কুইজের প্রশ্ন আপনাদেরকেও পড়াই। মোল্লা চাচু প্রশ্ন করলেন, বলো তো কোন সাহাবী দাজ্জালকে দেখেছিলেন? সবাই এই মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। ঠিক তখন ওই একজনের কণ্ঠ উঠে আসে, তার নাম ইয়াহিয়া, নাঝার বড় চাচার ছোট্ট তরফের বড় ছেলে, খালিদের সন্তান। ও আত্মবিশ্বাসের সঙ্গে বলে, সাহাবী তামিম আদ রাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজ্জালকে দেখেছিলেন। তিনিও তার সঙ্গীরা এক দীর্ঘ সমুদ্র যাত্রায় এক দ্বীপে গিয়ে দাজ্জালের মুখোমুখি হন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এসে সব ঘটনা বর্ণনা করেন, যা হাদিসে উল্লেখ আছে। মোল্লা চাচু হাসেন, মাথা নেড়ে বললেন, মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। এরপর মুহূর্তে প্রশ্ন করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লকব কি ছিল? এ কণ্ঠ উচ্চারিত হলো আল সাদিকুল আমিন। মোল্লা চাচুর অসন্তুষ্ট হয়ে বললেন, জাযাকাল্লাহ। এইবার বলে, তোমার নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় মা বলা হয়। কোন নারীকে? উপস্থিত দুজন একসাথে উত্তর দেয়, ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচিকে। চারপাশে ছড়িয়ে পড়ে সুবহানাল্লাহ সুর। এরপর প্রশ্নে ধরা আরো গতি পায়। তিনি ধরে প্রশ্ন করেন, কোন নবী জান্নাতের হুরকে বিয়ে করতে চেয়েছিলেন বা করেছিলেন? উত্তর আসে হযরত শীস আলাইহিস সালাম। উত্তর পেয়ে সন্তুষ্ট হয়ে চারপাশে তাকিয়ে আবারও প্রশ্ন করেন, কোন নবী তার বাবার চেয়েও বয়সে বড় ছিলেন? উত্তর অনেকগুলো আসে, কিন্তু সঠিক মেলে না। পাশ থেকে তালহা ভাই এসে সমাবেশে বসতে বসতে উত্তর দেন, হযরত উজায়েদ আলাইহিস সালাম এর ছেলে বাবার চেয়েও 100 বছরের বড় ছিলেন। উত্তর শুনে মোল্লা চাচু মুচকি এসে আবারও প্রশ্ন ছুড়েন, নবীজির কবর কে খনন করেছিল? তালা ভাইয়ের সৎ ভাই তায়েব উত্তর দেয়, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা নাম শুনে সবাই মুচকি এসে তালহার এক নজর তার ভাইয়ের দিকে তাকায়। মোল্লা চাচু ফের প্রশ্ন করে, কোন নবীর নাম কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ আছে? সবাই এক কণ্ঠে বলে ওঠে, হযরত মুসা আলাইহিস সালাম। এবার মোল্লা চাচু বললেন, চলো কুইজের মধ্যে একটু বিরতি নিয়ে পড়ি। সুবহানাল্লাহিল আযীম বিহামদিহি সহিহ তিরমিজিতে 3464তম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি পাঠ করবে, তার জন্য জান্নাতের একটি খেজুর চারা লাগানো হবে। তার জন্য হাদিসটা সহিহ এবং গরীব হিসেবে বিবেচনা করা হলেও
এটি একটি গারিব। এটি জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। চলো পড়ো সুবহানাল্লাহিল আজিম অবিহামদিহি। ওনার সাথে সবাই এককণ্ঠে পড়ে ওঠে সুবহানাল্লাহিল আজিম অবিহামদিহি। রজনী প্রায় দ্বাদশের তার প্রান্তে নিশাত অন্তিম লগ্নে। নাজা বেলকনিতে রাখা সোফায় বসে আছে, হাতে একটা গিটার ধরা। গতকাল যখন সবাই এসেছিলেন তখন নাজা প্রয়োজনীয় যা আছে সব 7 লাগেজ করে নিয়ে এসেছে আলাদা ভ্যান দিয়ে। নাজা দুদিন আগে ওর ছোট চাচুকে বলেছিল, তুমি যদি পারো তাহলে আমার সব কিছু নিয়ে এসো একদিন। তার রুমের কাবার্ডে যেন একটা সুতো না থাকে। নাজার কথা মতো ওনারা সব নিয়ে এসেছেন। আজ নাজা কয়েকদিনের সফরে বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটা পায়তারা করেছেন তারা, কিন্তু নাজা যায়নি। যার ইচ্ছেও নেই। কেনই বা যাবে, কি কারণেই যাবে? প্রতিটি পরিবারের ফ্যামিলি পলিটিক্স নামে একটি বিষয় থাকে, আর সেই ফ্যামিলি পলিটিক্সের শিকার হয়ে প্রতিটি পরিবারের কেউ না কেউ। নাজা এমন একটি ইস্যুর শিকার। সে মনে মনে পণ করেছে, যতদিন তৌসির অধীনস্থ রয়েছে ততদিন তালুকদার বাড়ির ফটকে পেরোবে না সে। সিদ্দিক সাহেবও ফোন দিয়ে মিনতি করেছে, আম্মা আও, ওদের সাথে চইলা আও, তোমারে দেখার লাগি কলিজা হুকাই গেছে, আও না আম্মা, আম্মা আও, অগলগে একেবারে চইলা আও। এই অসহায় মিনতিও নাজার মন গলাতে পারেনি, কারণ সে জানে যে এইসব মনের কথা নয়, শুধু বাহির থেকে দেখানো প্রেম। নাজা 3টা গিটার আছে, একটা সাহেব ভাই দিয়েছে, একটা ইকরাব, আর একটা দিয়েছে তালহা ভাই। এই মুহূর্তে নাজার হাতে যে গিটারটি তা তার তালা ভাইয়ের দেওয়া। নাজা গিটার হাতে নিয়ে হালকা আঙ্গুল বোলাতে এক দৃষ্টি ফ্লোরের দিকে নিয়ে এক ভাবনায় বেদনার কথা ভাবছে। এই যন্ত্রণার মুহূর্তে হাজির হলো তৌসির। মুচকি হেসে সোফার সামনে রাখা ছোট্ট মোড়ায় বসতে বসতে নাজার দিকে চোরা চোখে চেয়ে বলে, কি তালো আমার ডাইনি, তুমি গান গাও নাকি? গানটাও কিতা গাও নাকি? পারো নি কিতা? তৌসিরের বলা ব্যঙ্গবাণীতে নাজা অতিষ্ঠ অনুভব করে, যা বলে চেয়েও বড্ড বেশি অতিষ্ঠ। গরম চোখে তৌসিরের দিকে তাকায়। তাকানোর দৃষ্টি ছিল এতটাই কড়া, কিন্তু তাকানোর পর সে উদ্দেশ্য গায়েব হয়ে যায়। তৌসিরের মুখের হাসি বরং সুন্দর। শুধু সুন্দর নয়, একদম মন করার মতো মনোমুগ্ধকর, যাকে বলে তুলনাহীন মুগ্ধতায় পরিপূর্ণ। তৌসির হাসছে, ঠোঁটের কোণে বেয়ে বেখেয়ালির মতো লাল শুরুর পানের পিক গড়াচ্ছে। নাজা কঠিন চোখে চাহনি নরম চাহনিতে রূপ নেয়। তৌসিরের পান খেতে দেখেনি কখনো সে, তবে জানে যে তৌসির মাঝে মধ্যে পান সুপারি খায়, তাও চুন জর্দা এগুলো ছাড়া, শুধুমাত্র পান আর সুপারি। তৌসিরের এমন পান খাওয়া দেখে নাজার ঠোঁটের কিনারায় এক চিলতে মেকি হাসি ফুটে ওঠে, তাও তার নিজের অজান্তে। নাজা এটা ঠিক বুঝতে পারে না যে পানের পিক পড়েছে। এই বিষয়টা তৌসিরের বোধগম্য হয়নি। আজ আবারও তৌসিরের পরনে সাদা পাঞ্জাবি আর কালো পায়জামা, একটা হ্যান্ডসাম ভাব চলে এসেছে। তাকে দেখতেও খুব হ্যান্ডসাম লাগছে। নাজা মুস্কি হাসতেই দেখে তৌসির ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে, কি তালো, হাসো কেলা? এই প্রশ্নে নাজা কি উত্তর দিবে খুঁজে পায় না। তারপরে অলস্য ভঙ্গিতে আলতো গলায় জবাব দেয়, বাহ, আজ তো দেখি আলাদা আলাদা লাগতেছে। নাজার বলা আলাদা আলাদা কথাখানি বুঝতে পেরে তৌসির মনে মনে একটু খুশি হয়ে অন্তরে বনে, এই টুটটুটের মাইয়া সেই থেকে জীবনেও নিজের প্রশংসা করে নাই। শোনা আমার কাম্য নয়, কিন্তু তারপরও আলাদা আলাদা বলল, মানে ভালোই লাগতেছে বা ভালোই বলতেছে। আমার মতো কাউরে ভালো কইলা, এটাই অনেক। একটু ভাব নেয়, তাহলে হয়তো ইমেজ নষ্ট হইয়া যাইব। এমনিতেও ইমেজের যে হাল, এই ভেবে তৌসির নিজের ঠোঁটের কিনারা থেকে তির্যক হাসি টেনে ধরে। 2 হাত উঁচিয়ে পাঞ্জাবির কাঁধটা ভাঁজ করে টেনে তুলতে তুলতে ভাব নিয়ে রঙ্গ গলায় বনে, তা হ্যান্ডসাম লাগতেছে? এরা কও না কেলাম, আলাদা আলাদা কো আবার কি আছে? হ্যাঁ, তৌসিরের উচ্চারণ করা বাণী শুনে নাজা বিরক্ত হয় নিজের ওপরে। কেন যে মুখ ফুসকে বলতে গিয়েছিল, ধ্যাত, বেচায় বিরক্তিতে গ্রাস হয়ে ওঠে। বিরক্তি মেশানো শ্বাস ছেড়ে তৌসিরের তুচ্ছ তাচ্ছিল্য সুরক কণ্ঠে জিজ্ঞেস করে, জীবনে শুনেছেন কোনো মেয়ের থেকে এই কথা যখন আশা করতেছেন? তৌসিরও জবাবে উপহাস মিশ্রিত সুরে শোধায়, আরে কি যে কও না তালুকদারের মাইয়া, তুমি না আমার ডাকাইতিনি
শুনছি মানে? প্রেমের প্রস্তাব পর্যন্ত দেখছি অনেক লোক। আমি মন্দ হইলেও দেখতে কিন্তু সুন্দর আছি বটে। নাজা এসে মনে মনে ভাবে, সে তো পাবেনি চোখে ধরার মতো মানুষ যে, কিন্তু মুখে ভুরু কুচকে জিজ্ঞেস করে, তাহলে প্রেম করেননি? তৌসির শুনে কিঞ্চিৎ বিরক্তি ভাবে, আরে এই ফাউল কামে আমার ইন্টারেস্ট ছিল না কোনো কালে। কেন ছিল না? তৌসির ক্ষীণস্বরে শোধায়, যুদ্ধে যাওয়া ঘোড়ায় কি কোনো বিয়াতে নাচে? তৌসিরের কথার মর্ম বুঝতে পেরে নাজা পিছনে পাশে ঘাড় ঘুরিয়ে এক নজর চেয়ে আফসোসের সুরে বলে, ইস, একটা প্রেম আপনার কপালে জুটলে আমি আপনার কপালে জুটতাম না। সত্যি আমার মতো কাউয়ার কপালে তোমার মতো রত্ন সমতুল্য ডাকাত কেমনে জুটলো, এটা আমি নিজেও ভাইবা পাই না। আমার কপালে এত দামি ডাকাত জোটাটা ঠিক হয় নাই। ডাকাত ডাকাত শুনতে শুনতে কান পচে মগজে ধরে যাচ্ছে নাজার, আর মেনে নিতে পারছে না। মেনে নিতে না পেরে ক্লান্ত চিত্ত হয়ে তেতে স্বরে বলে, আমি কি ডাকাতি করলাম? হ্যাঁ? তৌসির এবার আর প্রতি সময়ের মতো নাজার কথায় তর্কে না যেয়ে উল্টো তার উপেক্ষা করে বুক চিরে মর্মত্ব ভরা তৃষ্ণার্ত দৃষ্টিতে নাজার মুখ নিরীক্ষণ করে। ইস, ওর মুখপানে দৃষ্টি নিবদ্ধ রাখতে তৌসিরের মন মোহদ্দ হয়ে যায়। তৌসির ভাই ভুলে যায় কোথায় বসে আছে, কি তার করণীয়। নাজার লাবণ্য তৌসিরের আত্মা তৃপ্ততায় আচ্ছন্ন করে। তৌসির অপলকহীনভাবে চোখে চেয়ে অবিরাম তৃষ্ণা নিয়ে চেয়ে থাকে নাজা নেয়। চারদিকে আলতো বাতাস বইছে, অক্টোবরের রাত বলে কথা। এরই মধ্যে চাঁদের কোন জ্যোৎস্না নাজায় বসে আছে। চাঁদের আলো এসে উপচে পড়ছে নাজার মুখপানে। ওর ত্বক তুষার ধরন এবং স্নিগ্ধ শুভ্র হওয়ায় অতি মোহনীয় লাগছে। এই শুভ্র লাবণ্যময়ী মুখমণ্ডলে চাঁদের আলো এক অনুপম আভা সৃষ্টি করেছে। নাজার চোখ জোড়া তো সবসময় ভয়াবহ সৌন্দর্য বহন করে। এই আখি জয় দ্বারা সুবল শ্যামবর্ণ মারাত্মক মণির মতোই অন্তঃসলীলা, তার উপরে এই প্রহেলিকা নেত্রকোনা আজ ক্রোধের বদলে ললিত মনিত সঞ্জিত। নাজার এই আবেগগুণ্ডিত দৃষ্টিপাত যা ক্ষণে মাত্রে তৌসিরের চিত্ত হরণ করছে, যে এই নয়ন চাহনি পতিত হইবে, যে নিশ্চিত চিরতরে বিলীন হইয়া যাইবে, যে নাজার এই স্মরণীয় দৃষ্টির ফাঁদে আবদ্ধ হবে, ধ্বংস তার জন্য চিরন্তর রইবে। নাজার কেশ তরঙ্গ বড্ড প্রিয় তৌসিরের। এই কেশ তরঙ্গ গুচ্ছ শুধু তরঙ্গ নয়, এ তো তম্রান্ত কৃষ্ণ কেশদাম। এই সুরঙ্গী কেশ গুচ্ছ নাজার কাঁধের ওপর দিয়ে নেমে এসেছে ওপরে অপরাজয় রূপে আর অলকবৃন্দ করে। নাজা এই মুহূর্তে সৌন্দর্যের অভিভূত যায়, যার দিকে চেয়ে থেকে তৌসিরের দৃষ্টি তৃষ্ণাচ্ছন্ন হয় এবং মহানন্দ হয়। তৌসিরের সত্তা নাজার রূপে বিগলিত হয়ে গেছে। তৌসির তন্ময় চিত্তে চেয়ে রয়, তা রয়ই, আর তার এই চাহনি পলক্ষীন। এ চাওয়া শুধু দেখা নয়, রূপে উপাসনা। নাজা কি বিহতপুল্য এটাই তাৎপর্য করে যে তৌসিরের জ্ঞাননিদ্রা নাজার লাবণ্য বিভোর আচ্ছন্ন তৌসিরের মুখ থেকে ব্যঙ্গমানেই। এ শুধু তৃষ্ণার্থ। নাজার রূপ শুধু বা রূপসুধায় ডুবে আছে কেমন। তৌসিরের এই চাহনি নাজার মনোবিরক্তি নিয়ে বলে, এমন গাঁজাখোরের মতো আমার দিকে তাকিয়ে থাকবেন না। তৌসির নাজার কথার জবাবে মৃদু হেসে ওঠে, দূরবেটি, গাঁজার থেকে তোমার চোখের নেশারও বেশি ভয়ঙ্কর। এরা কি জানো তুমি, তালুকদারের মাইয়া? আমার চোখের দিকে তাকাবেন না আপনি। হ্যাঁ, না তাকাইয়া কি পারি? সাপের মতো সবুজ তোমার ওই চোখ দুইটা, মেলা সুন্দর তালুকদারের মাইয়া। সাপের মতো চোখ, এ কেমন তুলনা? সাপের সবুজ চোখ আছে মানলাম নাজা, কিন্তু তাই বলে তৌসিরকে এইভাবে অপমান করবে? ছে! নাজা ধৈর্যচ্যুত হয়ে বলে, আপনি আমাকে সাপ বললেন? কেন বললেন? হ্যাঁ? তৌসির এদিকে ওদিকে তাকিয়ে আমতা আমতা করে উত্তর দেয়, টুটটুট মাইয়া, এমনি রাগ করিও না। আমি কইতাছি সাপের মতো তোমার চোখ, সুন্দর আছে এইটাই কইলাম। আপনার বলার প্রয়োজন নেই, আপনি আমার দিকে তাকাবেন না, আর এইসব বলবেনও না। তৌসির এই মুহূর্তে তর্ক বিতর্ক বার্তা হজম হয় না, তাই কথা ঘুরিয়াতে নমনীয় কণ্ঠে বলে, হাতে গিটার যখন নিচে একটা গান শোনাও না। তার আবদার শুনে নাজা তির্যক সুরে জবাব দেয়, আমি পারবো না। তৌসির ক্ষীণ গলায় আবারও বলে, তুমি শুনাইলে আমিও শোনাবো, শোনাও না একটা। নাজা দীর্ঘশ্বাস ছেড়ে তৌসিরের দিকে খানিকটা সময় তাকায়, তারপরে গিটারে আঙুল বুলিয়ে স্নিগ্ধ আর কাতর সুরে গাইতে শুরু করে।
কেন মেঘ আসে হৃদয় ও আকাশে, 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 তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না। এগিয়ে আকাশে গিয়ে চেয়ে গিয়ে ওঠে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমাতে যাব পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোতে আখির পলকে তোমায় যাব পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আসে না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ওহে কি করি বল, কি করিলে বলো পাই গো তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথায় পাবো নাথ, ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পাবে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না। গানটা হচ্ছে মনে হয় সম্পূর্ণটাই দিছে, আর অনেকগুলো আছে, আমি এগুলো স্কিপ করব, লাস্টে একটু পড়ি। হ্যাঁ, ওহে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই করিব, বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে, বিষয় বাসনা বিসর্জন দিব অকাতরে, বিষয় দিব তোমারই লাগি, বিষয় বাসনা বিসর্জন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। নাচা গান শেষ করে। নাজার গলার গানটা শুনে তৌসিরের বোধগম্য হতে দেরি হয় না, এই মাইয়া তার পুরনো প্রেমিকের প্রেমে মজেছে আর মাঝে এমন বিরহের গান গাইছে। তৌসির এবার নাজাকে প্রশ্ন করে বসে, যাকে পছন্দ করো তার কথা মনে হলো নাকি তোমার? নাজা তৌসিরের করা প্রশ্নে মৃদু হেসে শোধায়, যার বাস অন্তরে অন্তঃস্থলে তাকে মনে করা প্রয়োজন বা কি? আচ্ছা, এখন তারে পাওয়ার সুযোগ যদি পাও তাইলে কি করবা? তৌসিরের বলা এই প্রশ্নে নাজা শুধু দীর্ঘশ্বাসই ছাড়ে। তৌসিরের ধারণা নেই নাজা কতখানি চায় তালহা ভাইকে। নাজা নরম গলায় উত্তর দেয়, তাকে পাওয়ার লোভ আমার পরপার অবধি থেকে যাবে। নাজার মুখের এই কথাই বেশ অস্বস্তি হয় তৌসিরের। কেন এই অস্বস্তি তা তৌসিরের অজানা। তৌসির চুপ করে যায়। নাজা আবারও বলে, আমার ঘোলাটে মস্তিষ্ক, আমার স্থির কম্পাঙ্ক, আমার কল্পিত চিত্ত চিরে সবকিছু সবটাই জুড়ে সে। তৌসিরের এবার দমবাধা দীর্ঘশ্বাস ফেলে, বড্ড অসহায় ভঙ্গিতে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি কোথাও আছি? নাজা তৌসিরের কথায় মৃদু হেসে শোধায়, আছেন তো, আমার বর্তমানে, আমার ভবিষ্যতে, আমার অনাধিকার রূপে, যাকে আমার মস্তিষ্ক মেনে নিতে চাইলেও মন বারবার প্রত্যাখ্যান করে সেইখানটায়। নাজার বলা এই উক্তি তৌসিরের মনে বেশ ঝাঁকিয়ে বসে। তৌসির এবার বিরহের ইতিবাক্য শুনে আর ভালো লাগে না, তাই একটু নড়ে চড়ে বসে বলে, তুমি গিটার বাজাও, আমি গাইব। কোন গানের? আমি শুরু করছি, তুমি শুইনা বাজাইও। এই বলে তৌসির খানিকটা ভারী কিন্তু উষ্ণ সামান্য কর্কশ গলায় শুরু করে, তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? এই লাইনটা তৌসির দীর্ঘ একটি টান দিয়ে বলে। শব্দের মাঝে একটু কম্পঙ্ক হয়। সুপ্রভ ভেতরের কষ্টটা গলায় ভাঁজে আটকে আছে যেন। নাজা গানটা শুনে আঁতকে ওঠে, খানিক মতো স্তব্ধ হয়ে রয়, অতঃপর কাপা হাতে গিটারের তার সুর তোলে। তৌসির যখন দেখে নাজা সুন্দর মতো টান টেনেছে গিটারে, ও আবারও একই গলায় গিয়ে ওঠে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে, তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে।
এগিয়ে আক্ষেপী গলায় একটু আওয়াজ দিয়ে গেয়ে ওঠে, আগুন জেলেও পুড়লাম আমি, দিলাম তাতে ছাই। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। আগুন জেলেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে। বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল, কাটার সাথে করলাম সন্ধি, পায়ে পিষে ফুল। তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি কুল, কাটার সাথে করলাম সন্ধি, পায়ে পিষে ফুল। তৌসি নাজার চোখে দেখেছে, আবারও গলায় অসহায়ের সুর টেনে নিয়ে গেয়ে ওঠে, কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। পথ হারানো পথিক হলাম, সব হারিয়ে নিঃস্ব। তোর আমার এই প্রেমের কি দাম দিবে বিশ্ব। খানিকটা থামলো তৌসির, অতঃপর আবারও গাইল, পথ হারানো পথিক হলাম, সব হারিয়ে নিঃস্ব। তোর আমার এই প্রেমের কি দাম দিবে বিশ্ব। প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। প্রেমের নামে কিনলাম আমি নিষ্ঠুর অভিশাপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে। বন্ধু তোরে খুঁজে বেড়াই। এ পর্যায়ে তৌসিরের গান শেষ করে। তৌসিরের গলার ধরনটা একটা বিষাক্ত, যেমনটা গায়ের গলা তেমনই লেগেছে শুনতে, একদম গায়কের মতো। শরীরের লোমগুলো যেন দাঁড়িয়ে গেছে তানহার। নাজার একদম নিখুঁত রূপে ধারণ করেছে প্রতিটি লাইন গানের সাথে, নিজের আবেগ জড়িয়ে। কিন্তু নাজার বুকে ভয় ঢুকতেছে এতে। আচ্ছা, তৌসির কেন এই গান তারই সামনে গাইলো? তৌসির কি জেনে গেল সব? না, কিভাবে জানবে? নাজার হাত পা ঠান্ডা হয়ে যায়। যদি তৌসির ওইসব বিষয়ে অবগত হয়, তাহলে আজই নাজার শেষ রাত। তৌসির কুকুরের মতো মারতে মারতে নাজাকে মেরে ফেলবে, সব শেষ হয়ে যাবে সব। নাজা এগুলো ভেবে হাঁসফাঁস করতে থাকে, ভয়ে আতঙ্কে ভেতরে ধুয়ে যাচ্ছে যেন, হাত পা অবেশ হয়ে আসছে। নিজের হাতে ধরা গিটারটি পাশে রেখে দেয়। এই মুহূর্তে তৌসিরের মনে পড়ে একটা কথা, তাই ফট করে বলে ওঠে, তালুকদারের মাইয়া, একটা জিনিস আনছি তোমার লাগা। নাজা ভয়ে ভয়ে ভুরু কোচকায়। এই কিপটে আর কি আনবে ওর জন্য? সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে, কি? তৌসির মৃদু হেসে পাঞ্জাবির পকেট থেকে একটি আধা শুকনো নিমের ডাল বের করে নাজার দিকে এগিয়ে দিয়ে বলে, মিসওয়াকের কথা বলছিল না, নাও। নাজা শান্তিতে শ্বাস ফেলে। যাক, অমন কিছু না। হাত বাড়িয়ে মিসওয়াক হাতে নেয়। প্রথমে ঠিক বলতে পারেনি এটা নিমের ডাল, তবে হাতে নিয়ে বুঝতে পারে এটা নিমের ডাল। তৌসির এটাকে মিসওয়াকের শেপ করে বানিয়ে এনেছে। নাজা দাঁতের দাঁত চেপে তৌসিরের দিকে স্বল্প ক্রোধ নিয়ে বলে, নিমের ডাল কেন? তৌসির সহজ সরলভাবে উত্তর দেয়, মিসওয়াক একটা 30 টাকা, তাই নিমের ডাল দিয়েই কইরা নাও, দাঁতের মাড়িও শক্ত থাকবো, ভালো হইব দাঁত। নাজা রাগ দিকে নিমের ডালটা ফেলে দিয়ে বলে, লাগবে না আমার, আপনার আমায় এনে দিতে হবে না, আমার সব কিছু এনে দিয়েছে আমার পরিবার। এই বলে ডালটা ফেলতে যায়, কিন্তু এতে নাজা ব্যর্থ হয়। তৌসির ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে ডালটা নিয়ে বলে, ও আমার গ্যাসের বাল, তোমার না লাগলে ফেলে দিও না, আমার লাগবো। এই বলে ডালটা নিজের হাতে নিয়ে নেয়। নাজা আর কোনো বাক্য ব্যয় করে না, চুপচাপ উঠে রুম থেকে চলে যায়। নাজা চুপচাপ যেতেই তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে। রংধনুর কাছেও রং নাই, যত রঙের রূপ আমার বউ ধারণ করতে পারে। আমার বউয়ের যা রূপ তা রংধনুর রূপকে হার মানায়। এখন অতন প্রচণ্ড প্রহর, রাত্রে তিমির ঘন আবরণে ঢেকে রেখেছে চরাচর, সব নিস্তব্ধ তরঙ্গ হয়ে আছে নিস্তব্ধতা রাজত্বে। নিদ্রাচ্ছন্ন তৌসির আচমকায় তার বিবির ফোন থেকে বাড়ির পশ্চাৎভাগে ডাকছে। এই শুকনো নিশ্চিত প্রহরে এমন অপ্রত্যাশিত আহ্বানে তৌসিরের কৌতূহল আর বিস্ময় নিয়ে নিদ্রা ত্যাগ করে উঠে যায়। তৌসিরের বেশ অবাক হয়ে পদক্ষেপ ফেলছে, কারণ বাড়ির পেছনে কোনো বসতি বা কার্যক্ষেত্র নেই।
ওইটা একেবারে জনমানবহীন এবং শুনশান জায়গা। এই নিবিড় অন্ধকারে এমন রহস্যময় আহ্বান কেন? এই প্রশ্ন ওর মনে কৌতূহলে ঢের তুলছে বারংবার। এসব আওড়াতে বাড়ির পেছনে যায় তৌসির। বাড়ির পেছন দিকে মাঝামাঝি স্থানে এসে দাঁড়াতেই তৌসির চমকে ওঠে। এখানে টর্চ লাইট হাতে দাঁড়িয়ে আছে নাজিম চাচা আর রুদ্র। তাদের সামনে একেবারে কেন্দ্রে তার বিবি যেন দাঁড়িয়ে আছে। ওনার হাতে ধরা একটা রক্তাক্ত লোহার কুঠার থেকে টুপটুপ করে রক্ত মাটিতে গড়িয়ে পড়ছে দেখে তৌসির থমকে বলে। মনে মনে ভাবে, এই বুড়ি আবার কারে ওপরে পাঠাইলো। হতবিম্বল দৃষ্টি তৌসিরের চারদিকে চোখ ঘোরালো, আর তখনই ওর দৃষ্টিতে আটকে গেল অর্ধবয়স্ক মহিলার রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। মাটির দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে এক অংশ অপর পাশে পড়ে, আর দেহখানি পড়ে আছে অন্যখানে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তৌসিরের শরীর থেকে ঠান্ডা স্রোত বয়ে গেল। ও কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করে, এ কি বিপত্তি ঘটাইল? বিবিজান, তুমি এ কি কাণ্ড করছো?